It had been a terrible shock to him when old Woodyfield sprang that remark upon him about the boy's grave. Now, দেখো এখানে একটা কথা আছে sprang that remark, তার মানে সেই যে উক্তিটা করেছিল মিস্টার উডিফিল্ড বসের ছেলের কবরের ব্যাপারে, এই কথাটা কিন্তু বস এক্সপেক্ট করেনি, এবং সে আর সব কিছুর মধ্যে সব থেকে কম যেটা শুনতে চাইছিল সেটা ছিল তার ছেলের কবরের ব্যাপার। মানে সেটাকেই সে সব থেকে বেশি ভয় পেত, যে যে কোনো বিষয়ে আলোচনা হোক কিন্তু সেই বিষয়টা যেন আলোচনার মধ্যে উঠে না আসে। কিন্তু মিস্টার উডিফিল্ড তার নিজের অজান্তেই সেই ব্যাপারটাই বসকে মনে করিয়ে দিলেন। বস এটা এক্সপেক্ট করেননি, সেজন্যই স্প্র্যাং দ্যাট রিমার্ক, মানে হঠাৎ করে সেই উদ্ধৃতিটা মিস্টার উডিফিল্ড করে বসে। তার ছেলে মৃত্যু এবং তার ছেলের মৃত্যুর সঙ্গে জড়িত যে গ্রিফ, যেটা সে এতদিন অবদমিত করে রেখেছিল, সেটা আবার সামনে চলে এলো। ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন অ্যান্ড হি হ্যাড সিন দ্য বয় লাইং দেয়ার উইথ উইডিফিল্ডস গার্লস স্টেয়ারিং ডাউন অ্যাট হিম। এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারবো তার মানসিক একটা বিকৃতি কিন্তু হয়েছে। কারণ দেখো সে কী রকম ছবি ভিজুয়ালাইজ করছে। সে বলছে যখন তার ছেলের মৃত্যুর বা কবরের ব্যাপারে বলল মিস্টার উডিফিল্ড তাকে, তার এই ছবিগুলো মনে এলো। কী ছবি? যে এক্স্যাক্টলি অ্যাজ দ্য আর্থ হ্যাড ওপেন, মনে হলো কি জমিটা সরে গেছে। মানে জমিটাকে যদি আমরা জন্ম আর মৃত্যুর মধ্যে একটা বাউন্ডারি ধরি, তো মানে এখানে মিস্টার উডিফিল্ড ভাবছেন যে জন্ম মানে লাইফ আর ডেথ, এই দুটোর মধ্যে যে বাউন্ডারি সেটা সরে গেছে। এবং দেখা যাচ্ছে তার ছেলে শুয়ে আছে লাইং দেয়ার উইথ উডিফিল্ডস গার্লস স্টেয়ারিং ডাউন অ্যাট হিম, এবং সে মৃত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে এবং উডিফিল্ডের মেয়েরা তার দিকে স্টেয়ারিং ডাউন মানে ভ্যাল ভ্যাল করে বা হাঁ করে তাকিয়ে আছে। তার ছেলের মৃতদেহ সেটা একটা খুবই ব্যক্তিগত বা পার্সোনাল জিনিস। দ্য বস এইরকম একটা চিত্র কল্পনা করে ভাবছে যে তার পার্সোনাল স্পেসে কেউ হস্তক্ষেপ করেছে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এবং দেখো এই উক্তিটা থেকে বোঝা যাচ্ছে ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ মানে তার কাছে এই পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। দ্যাট মিনস তার পুত্রের সঙ্গে জড়িত যে গ্রিফ সেটাকে এখনও সে প্রসেস করে উঠতে পারেনি। সে বুঝতে পারছে না যে তার এই গ্রিফটাকে সে কিভাবে কোপ আপ করবে, এবং সেই জন্যই তার মধ্যে বিভিন্ন ধরনের কল্পনাপ্রসূত চিত্র আসছে এবং সেগুলো কিছুটা বিকৃত, এবং কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা বুঝতে না পেরে উনি বলছেন ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ মানে সবই অদ্ভুত। অলদো ওভার 6 years হ্যাড পাসড অ্যাওয়ে, যদিও 6 বছর কেটে গেছে। দ্য বস নেভার থট অফ দ্য বয় এক্সেপ্ট অ্যাজ লাইং আনচেঞ্জড, সেই 6 বছর আগে তার ছেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে সময় যেন তার কাছে থেমে গেছে। বস নেভার থট অফ দ্য বয় এক্সেপ্ট অ্যাজ লাইং আনচেঞ্জ, উনি কোনোদিন ভাবেননি যে 6 বছর হয়ে গেছে, এতদিন কবরের মধ্যে আছে, সেই আমার যে ছেলে তার মৃতদেহের আর কোনো অবশিষ্ট নেই, সেরকম উনি ভাবতে চাইছেনই না। উনি একটা ডিনায়াল মোডের মধ্যে আছেন। উনি বলছেন না, আমার ছেলে আনচেঞ্জড অবস্থায় শুয়ে আছে। ইনফ্যাক্ট নট আনচেঞ্জড, আনব্লেমিশড ইন হিজ ইউনিফর্ম, এবং সেই ইউনিফর্ম পরে আছে এবং সেই ইউনিফর্মটার মধ্যেও কোনো স্পট বা দাগ নেই। অ্যাসলিপ ফর এভার, ইউফেমিজম বলে একটা কথা আছে, কোনো কঠিন কথাকে বা খুব রূঢ় কথাকে আমরা যদি সুগার কোটিং বা ভালো করে বলতে চাই, সেটা আগে নিউজ পেপারে ইউজ করা হতো, এখন ইউজ করা হয়, সেটাকে বলা হয় ইউফেমিজম। দেখো এখানে ইউফেমিজম ইউজ করা হয়েছে ডেথের জন্য। কি ইউফেমিজম? অ্যাসলিপ ফর এভার, মানে সে এখনও মানতে রাজি নয় যে তার ছেলে মৃত, তার ছেলে আর তার কাছে কোনো দিন ফিরে আসবে না। সে বলছে আমার ছেলেকে আমি 6 বছর আগে যেরকম দেখেছিলাম এখনও সে সেরকমই আছে এবং সে শুধুমাত্র ঘুমাচ্ছে। asleep forever. My son groaned the boss. বস একটা ঘর আওয়াজ করে মানে বোঝা গেল তার এই কথা দুটো বলতে খুব বেগ পেতে হলো এবং মনে হলো অনেক বেদনা যন্ত্রণা তার মধ্যে উঠে এলো। তো সেরকমভাবে বললো মাই সান, বাট নো টিয়ার্স কেম ইয়েট। কিন্তু এইবার একটা অদ্ভুত ব্যাপার হলো যে মাই সান এই দুটো কথা বলার সাথে সাথে তার চোখে কিন্তু কান্না এলো না। ইন দ্য পাস্ট, in the first few months and even years after the boy's death, বলছে প্রথম কয়েক মাস, ইনফ্যাক্ট প্রথম কয়েক বছর তার ছেলের মৃত্যুর পরে এই দুটো কথা বললেই কি হতো, হি হ্যাড অনলি টু সে দোজ ওয়ার্ডস টু বি ওভারকাম বাই সাচ গ্রিফ। এবং এই দুটো কথা বললেই সে এত শোকাহত হয়ে পড়তো, ওভারকাম বাই সাচ গ্রিফ, দ্যাট
nothing short of a violent fit of weeping could relieve him. এবং তারপরে সে কি ভায়োলেন্ট ফিট অফ হুইপিং, মানে হা হুতাশ করে বা ফুপিয়ে ফুপিয়ে যদি সে না কাঁদতো তাহলে সে নিজেকে, দেখো এখানে রিলিফ কথাটা দেওয়া আছে, রিলিফ মানে তবেই সে স্বস্তি পেত। কিন্তু এখন দেখছে সেই দুটো কথা বলার পরে সেই রিয়াকশন আর হলো না, মানে তার কান্নাটা স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে হলো না, ইনফ্যাক্ট কান্না এলোই না। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড দেন হি হ্যাড টোল্ড এভরিবডি কুড মেক নো ডিফারেন্স। তখন যারা ছিল তারা হয়তো ওকে সান্ত্বনা দিয়েছিল যে সময়ে সব কিছু ভুলিয়ে দেবে, কিন্তু বস তাদেরকে বলেছিল যে না, আমার পুত্রের মৃত্যুর শোক সেটা সময়ের সাথে সাথে ফেড হয়ে যাবে না। সময় আমার পুত্রের জন্য যে শোক তার ইন্টেন্সিটি বা তীব্রতাকে কমাতে পারবে না, সেটা সবসময় একই থাকবে। আদার ম্যান পারহ্যাপস মাইট রিকভার, মাইট লিভ দেয়ার লস ডাউন। এবং উনি বলেছিলেন যে অন্য মানুষজন তারা হয়তো এই তাদের যে ক্ষতি হলো সেটা থেকে হয়তো রিকভার করে নেবে। মাইট লিভ দেয়ার লস ডাউন, এবং মাইট লিভ দেয়ার লস ডাউন মানে তাদের যে ক্ষতি হয়েছে সেটাকে তারা আস্তে আস্তে ভুলে যাবে, বা তার যে গুরুত্ব সেটা ফেড হয়ে যাবে। কিন্তু উনি বলেছিলেন আমার জন্য এটা কোনো দিনও হবে না, আমার ছেলের মৃত্যুর জন্য আমি এখন যেরকম শোকাহত সেটা সব সময়ই থাকবো। হিজ বয় ওয়াজ অ্যান ওনলি সান, সে বলল আমার একমাত্র ছেলে। এভার সিন্স হিজ বার্থ দ্য বস হ্যাড ওয়ার্কড অ্যাট বিল্ডিং আপ হিজ বিজনেস ফর হিম, এবং যবে থেকে তার ছেলের জন্ম হয়েছে সেই দিন থেকে বস এই বিজনেসটাকে একটু একটু করে বড় করছে। কার জন্য? তার ছেলের জন্য। ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়। নাও এখানে একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট বসের মধ্যে দেখা যাচ্ছে, মানে তার যে অস্তিত্ব তার কারণটাই হারিয়ে গেছে। কারণ এখানে বলছে ইট হ্যাড নো আদার মিনিং, মানে এই ব্যবসাটার কোনো মানেই হয় না ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়। যদি ছেলেটা না থাকে তাহলে এই যে এত ব্যবসা, এই যে তার এত সাকসেস, এটার কোনো মানে হয় না, মানে তার অস্তিত্বের কোনো মানেই হয় না। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং। দেখো সেটাই বলছে যে জীবনের আর কোনো অস্তিত্ব বা কোনো পারপাসই থাকে না, এটা বসের জন্য। মানে বস বলছে আমার জীবনে যা কিছু সবই আমার ছেলেকে ঘিরে ছিল। How on earth could he have slaved, denied himself, kept going all those years without the promise forever before him of the boy stepping into his shoes and carrying on where he left off? যে সে এই ব্যবসাটাকে দাঁড় করাতে বা এই ব্যবসাটাকে সাকসেসফুল করতে হ্যাভ স্লিপড মানে চাকরের মতো কাজ করেছে, ডিনাইড হিমসেলফ মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, কেপ্ট গোয়িং অল দোজ ইয়ার্স মানে বছরের পর বছর হয়তো তার ইচ্ছা করেনি, তা সত্ত্বেও সে কাজ করে গেছে এবং ব্যবসাটাকে বাড়িয়ে গেছে। উইদাউট দ্য প্রমিস ফর এভার বিফোর হিম, কিন্তু তারপরে যদি তার যে প্রতিশ্রুতি বা তার ছেলের যে প্রতিশ্রুতি ছিল যে তার যেই সাম্রাজ্য সে গঠন করেছে সেটা বসের পরে সে চালাবে, সেই প্রতিশ্রুতিটাই যদি ভেঙে যায় তাহলে এই সব জিনিসের আর কোনো মানেই থাকে না। তার জীবনটাই তার ছেলের আশেপাশে রিভলভ করতো। নাও দ্যাট হিজ সান ইজ গন, তার ছেলে চলে গেছে, তাহলে তার মনে এবং তার জীবনে একটা ভীষণ রকমের শূন্যতা সৃষ্টি হয়েছে। অ্যান্ড দ্যাট প্রমিস হ্যাড বিন সো নিয়ার বিং ফুলফিলড, এবং যে প্রতিশ্রুতিটা দিয়েছিল যে তার ছেলে একদিন তার ব্যবসাটাকে আগে নিয়ে যাবে, সেই প্রতিশ্রুতিটা বা সেই জীবনটা ফুলফিল হওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস লার্নিং দ্য রুপস ফর এ ইয়ার বিফোর দ্য ওয়ার। ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হওয়ার আগের 1 বছর ছেলেটা নিয়মিত অফিসে আসতো এবং অফিসে এসে ওই দ্য রুপস মানে অফিসটা কিভাবে রান করে এবং সব কিছু অফিসের শিখে নিচ্ছিল। তাহলে এখান থেকে আমরা পোস্ট ওয়ার যে সমস্ত লিটারেচার আছে সেখানে দেখবে এটা আছে যে এই ওয়ার্ল্ড ওয়ার 1-এর আগে আর পরে মনে হয় যেন দুটো সম্পূর্ণ আলাদা বা ভিন্ন ধর্মী চিত্র। দেখো ওয়ার্ল্ড ওয়ার 1-এর আগে এত কিছু প্রসপেক্ট ছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এই একটা ঘটনার পরে কিন্তু অনেক মানুষের লাইফের আমূল পরিবর্তন হয় এবং সেটা বেশিরভাগই নেগেটিভ দিকে হয়, বিধ্বস্ততার দিকে হয়। মানে এই ওয়ার্ল্ড ওয়ার 1 একটা শিফটিং পয়েন্ট বা পিভটিং পয়েন্ট হিসেবে কাজ করেছে ফর এ লট অফ পিপল। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রত্যেক দিন সকালে তারা একসঙ্গে অফিস আসতো।
দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এবং তারা একই ট্রেনে করে ফিরে যেত। অ্যান্ড হোয়াট কংগ্র্যাচুলেশন হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার। এবং এই ছেলেটার এত উন্নতি দেখে সবাই বসকে বাহবা দিত যে বাহ, তোমার ছেলেকে তুমি খুব ভালোভাবে মানুষ করেছো, এবং সেটাতে বস ভীষণ গর্বিত ছিল। নো ওয়ান্ডার হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে সে তার ভবিষ্যতে যে রোলটা তাকে দেওয়া হবে সেটা খুব চমৎকারভাবে খাপ খাইয়ে নিচ্ছিল। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, অফিসে যারা কাজ করতেন তাদের মধ্যেও এই বসের ছেলে সে ভীষণ জনপ্রিয় ছিল। এভরি ম্যান জ্যাক অফ দ্যাম, এ ম্যান জ্যাক অফ দ্যাম এটা একটা আঞ্চলিক ফ্রেজ, এটা মানে হচ্ছে এভরি ওয়ান। ডাউন টু ওল্ড মেসি, মানে ওই সেই অফিস মেসেঞ্জার, মানে অফিসের প্রত্যেককেই কুডেন্ট মেক এনাফ অফ দ্য বয়, মানে তারা সবাই এই বসের ছেলের প্রশংসা করতো এবং তাকে সত্যি আন্তরিকভাবে পছন্দ করতো। অ্যান্ড হি ওয়াজন্ট দ্য লিস্ট স্পয়েল, কিন্তু এত প্রশংসা পেয়ে বা ইভেন দো হি ওয়াজ দ্য সান অফ দ্য বস এবং এই অফিসের পরের উত্তরসূরি সেই হতে চলেছে, এই সব বিষয় কিন্তু তার উপরে প্রভাব ফেলেনি। সে স্পয়েলড ছিল না, মানে সে নষ্ট হয়ে যায়নি, সে রুড ছিল না, যে সে রুক্ষ ছিল না, সে হাম্বল, মানে সে একজন খুবই বিনয়ী, ভদ্র, সভ্য এবং মার্জিত একটি যুবক ছিল। এবং সেই জন্যই অফিসের সবাই তাকে খুব পছন্দ করত এবং অফিসের পরিবেশের সঙ্গে সে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিচ্ছিল। নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, মানে তাকে এগুলো কষ্ট করে করতে হয়নি, তার স্বভাবটাই ছিল সে একজন উজ্জ্বল প্রকৃতির একটা যুবক। উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, মানে কার সঙ্গে কীরকমভাবে কথা বলতে হয় সেটা সে জানতো। উইথ দ্যাট বয়েশ লুক, এবং তার মধ্যে একটা বালক সুলভ লুক ছিল, মানে সে দেখতে অনেকটা বালক সুলভ ছিল, সেখান থেকে তার ইউথ, সেখান থেকে তার বয়স, সেখান থেকে তার ভাইটালিটি সব কিছুই প্রকাশ পাচ্ছে। অ্যান্ড ইজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড, এবং সে সব সময় একটা কথা বলতো, সেটা হচ্ছে সিম্পলি স্প্লেন্ডিড। এবং দেখবে একটা কথা যদি কোনো পার্সন বারবার বলে তাহলে সেই কথাটাই সেই লোকটার বা সেই ব্যক্তিটার আইডেন্টিটি হয়ে ওঠে। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন। নাও তাহলে একটা দারুণ প্রসপেক্ট, সে একজন গর্বিত পিতা এবং সে সারা জীবন যেটা ভেবে এসছে, কোন ইনসিডেন্টটা, যে একদিন আমার ছেলে এই ব্যবসার সমস্ত ভার নিয়ে নেবে, সেটা প্রায় ফুলফিল হতেই চলেছিল। এবং এটা ফোর্সড ছিল না, এটা ভাগ্যক্রমে ন্যাচারালি হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে সেই ছেলেটা তার জায়গা নেওয়ার জন্য একদম ন্যাচারালি ফিট। তাহলে এইরকম একটা জয়ফুল কন্ডিশন থেকে, বাট অল দ্যাট ওয়াজ ওভার, হঠাৎ করে সব কিছু শেষ, ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন। এবং মানে সেটা এমনভাবে মুছে গেল বসের জীবন থেকে যে এখন মনে হয় যে এরকম কোনো কিছু হওয়ার কথাই ছিল না, যে শুধুমাত্র ছেলেটা তার জীবন হারালো তাই নয়, একটা বাবা তার বেঁচে থাকার কারণ হারালো এবং তার অস্তিত্বের কারণ হারালো। দ্য ডে হ্যাড কাম ওয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম। সেই দিনটা অবশেষে চলেই এলো যে দিন মেসি, মানে তাদের অফিস মেসেঞ্জার, তাকে সেই টেলিগ্রামটা এনে দিল। দ্যাট বট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড। কারণ এই টেলিগ্রামটা পড়ে বস মনে হলো কি তার পুরো অফিসটা বা এই পুরো জায়গাটা মনে হলো তার মাথায় ভেঙে পড়লো। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, তারপরে ডট 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 মানে এলিপসিস দেওয়া আছে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে তার ছেলে যে মৃত্যু হয়েছে সেইটা গভর্নমেন্ট থেকে তাকে জানানো হয়েছে খুব কয়েকটা ঠান্ডা শব্দ দিয়ে। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, তার মধ্যে কোনো ইমোশন ছিল না, তার মধ্যে কোনো পার্সোনাল অ্যাটাচমেন্ট ছিল না। মনে হচ্ছে অ্যাজ এফ এরকম হাজার হাজার পেরেন্টসরা এই ওয়ার্ডিংসগুলো পেয়েছে, শুধুমাত্র নামগুলো পাল্টে দেওয়া হচ্ছে। দেখো ডট 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 মানে এটা বোঝা যাচ্ছে যে বস এখনও প্রত্যেকটা কথাকে স্মরণ রেখেছেন, কিন্তু ওনার মধ্যে আর সেই ক্ষমতা নেই যে উনি ওইগুলো আবার রিপিট করবেন, সেই জন্য এলিপসিস দিয়ে সেটাকে বদ্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান। সেটা পড়ার পরে সে সেই দিন যখন অফিস থেকে বেরোলো সে ছিল একটা ভাঙাচোরা মানুষ, উইথ হিজ লাইফ ইন রুইন্স। এবং সে কী ভাবলো, তার জীবনটাও এখন আর জীবন নেই, সেটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। 6 years ago, 6 years, আবার এলিপসিস।
মানে সেটা বিশ্বাসই করতে পারছে না যে 6 বছর কেটে গেছে, সেই জন্য সেটা রিপিট করেছে অ্যাজ ইফ এটা তার কাছে অবিশ্বাস্য। হাউ কুইকলি দ্য টাইম পাস্ট, সময় কত তাড়াতাড়ি বয়ে যায়। আমরা আগেও পেয়েছিলাম এই হিন্টটা যে সে মনে হচ্ছে সেই 6 বছর আগে যে তার ছেলের মৃত্যু সেখানেই দাঁড়িয়ে আছে, তার জন্য তার জীবনটা সেখানেই ফ্রিজ হয়ে গেছে। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, মানে বসের কাছে মনে হচ্ছে যে এটা গতকালই হয়েছে। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, বস তার হাত দিয়ে তার মুখটা ঢাকা দিয়েছিল, সে হাতগুলো সরিয়ে নিল। ওয়াজ পাজল, সে বিভ্রান্ত ছিল। সামথিং সিমড টু বি রং উইথ হিম, যেহেতু সে স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে কাঁদতে পারছিল না, বা তার ইমোশনের যে তীব্রতা কমে গেছে, মানে তার মনে হলো কি তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় কিছু ভুল হচ্ছে। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, এখানে একটা কন্ট্রাস্ট আছে। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, মানে সে যেরকম ফিল করতে চাইছিল সে সেরকম ফিল করতে পারছিল না। দেখো, ইন্টারনালি সে যখন ফিল করতে পারলো না, তখন এক্সটার্নাল জিনিসগুলোর প্রতি সে মনোনিবেশ করলো, যাতে ওইখান থেকে সে আবার পুরনো গ্রিফটা যেন তার মনে ফিরে আসে। সেই জন্য হি ডিসাইডেড টু গেট আপ, সে ঠিক করলো যে উঠে যাবে অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ। সে ভাবলো যে তাহলে আমার ছেলে যে ছবিটা আছে সেটার দিকে তাকাই, সেটার দিকে তাকালে হয়তো আমার পুরনো শোক বা আমার পুরনো শোকের যে তীব্রতা সেটা ফিরে আসবে। বাট ইট ওয়াজন্ট আ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এখন তার দেখে হঠাৎ করে মনে হলো যে এই ফটোগ্রাফটা তার ছেলের যত ফটোগ্রাফ আছে তার মধ্যে ফেভারিট নয়। মানে এই ফটোগ্রাফটা দেখেও তার সেই গ্রিফ ফিরে এলো না। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, এবং এই ফটোগ্রাফটার প্রতি ইনফ্যাক্ট সে ক্রিটিক্যাল হয়ে গেল, এবং ক্রিটিক্যাল হয়ে গিয়ে সে ফটোগ্রাফটার সমালোচনা করতে লাগলো। বললো কি এই ফটোগ্রাফে মুখের যে অভিব্যক্তিটা আছে আমার ছেলের সেটা ন্যাচারাল নয়, সেটা অস্বাভাবিক। ইট ওয়াজ কোল্ড ইভেন স্টার্ন লুকিং, এবং তার মনে হলো যে আমার ছেলের এই ফটোগ্রাফের যে অভিব্যক্তি সেটা হচ্ছে খুবই ঠান্ডা, মানে নিষ্ঠুর, এবং স্টার্ন লুকিং মানে দেখে মনে হচ্ছে যে সে খুব রেগে দাঁড়িয়ে আছে। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট, এবং সে মনে মনে ভাবলো যে এর আগেও তো ফটোগ্রাফটা অনেকবার দেখেছি, কিন্তু কোনোবার তো ছেলেটাকে দেখে আমার ছেলের মুখের অভিব্যক্তি দেখে এরকম মনে হয়নি। তার মনে তার ছেলের জন্য যে গ্রিফ ছিল সেটা অলরেডি মেলো ডাউন বা ফেড হয়ে গেছে, কিন্তু সে সেটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে, কারণ তার কাছে এখন তার পুত্রের জন্য শোক ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। এবং যখন সে দেখছে যে সেটাও তার কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, সে এখন ঠিকঠাকভাবে তার পুত্রের জন্য শোকার্তও হতে পারছে না, তখন কিন্তু সে বিভিন্ন কথা ভাবছে। সে ভাবছে তাহলে হয়তো আমার মধ্যে কিছু ভুল হচ্ছে, বা আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, বা আমার অদ্ভুত লাগছে। তো এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে হচ্ছে, তার মানে সেই পুরো ব্যাপারটাকে প্রসেস করতে পারছে না। At that moment, the boss noticed that a fly had fallen into his broad ink pot and was trying feebly but desperately to clamber out again. At that moment, মানে সেই মুহূর্তে। তাহলে কোন মুহূর্তে? যে মুহূর্তে বস তার ছেলের জন্য গ্রিফ বা শোক অনুভব করার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না, ঠিক সেই মুহূর্তে, মানে যখন সে এটা রিয়েলাইজ করছিল যে আস্তে আস্তে সে এই তার ছেলের মৃত্যুর ঘটনাটার প্রতি ইমোশনালি মানে মানসিকভাবে নাম হয়ে পড়ছে, ঠিক সেই সময়ে একটা ঘটনা ঘটল। ঘটনাটা কি? আ ফ্লাই এই দৃশ্যের মধ্যে প্রবেশ করলো এবং বস এটা লক্ষ্য করলেন। এই ছোট্ট কিন্তু খুব সিম্বলিক একটা অ্যাকশন যে দ্য বস নোটিস। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে তার বস তার যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটাকে এখন বহির্মুখী করার চেষ্টা করছে। মানে সে তার পুত্রের শোকের জন্য তার যে ইমোশনাল একটা নামনেস এসছে এবং তার জন্য সে গিল্টি ফিল করছিল, সেই চিন্তাভাবনা থেকে সে বেরোতে যাচ্ছে এবং সেটা থেকে বেরোনোর জন্য একটা খুব সুন্দর ঘটনা তার চোখের সামনে হলো। সেটা হচ্ছে একটা ফ্লাই এসে তার টেবিলে যে ইঙ্ক পট ছিল তার মধ্যে পড়ে গেল। ট্রাইং ফিভলি বা ডেসপারেটলি টু ক্ল্যাম্বার আউট অ্যাগেন, এবং সেই মাছিটা ফিবলি মানে খুব দুর্বলভাবে
কিন্তু মরিয়া হয়ে ক্ল্যাম্বার আউট মানে হামাগুড়ি দিয়ে কোনোভাবে সেই ইঙ্ক পট থেকে বেরোনোর চেষ্টা করছে। ফিবলি কেন? ফিবলি মানে খুব দুর্বলভাবে। এই যে ও চেষ্টাটা করছে এত মরিয়াভাবে, কিন্তু তার চেষ্টাটা নিরর্থক। এই চেষ্টাটা কোনো মানেই হয় না। কারণ কি? কারণ এখানে বস বসে আছে। সে যতই চেষ্টা করুক, মানে মাছিটা যতই মরিয়াভাবে চেষ্টা করুক, কিন্তু তার জীবন বা মরণ নির্ভর করছে কার উপরে? বসের ইচ্ছার উপরে। হেল্প হেল্প সেড দোজ স্ট্রাগলিং লেগস। এবং দেখে মনে হচ্ছিল যে সেই স্ট্রাগলিং মানে সেই যুদ্ধ করা পাগুলো বলছে যে আমাকে সাহায্য করো। তাহলে এটা একটা পার্সনিফিকেশন, মানে ফ্লাইটাকে পার্সনিফাই করা হয়েছে, একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে এবং তার পাগুলো যেন কথা বলতে পারছে। এই ধরনের পোয়েটিক ডিভাইসকে কি বলা হয়? কোনো কিছুকে অ্যানথ্রোপোমরফাইজড করা। তো এখানে অ্যানথ্রোপোমরফাইজ করা হয়েছে তার লেগসগুলো। যাই হোক, বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি। কিন্তু ইঙ্ক পটের চারধারগুলো ওয়েট এবং স্লিপারি থাকার ফলে ইট ফেল ব্যাক আগেন, বিগ্যান টু সুইম। এবং সেটা আবার চেষ্টা করতে করতে ওই ইঙ্ক পটের মধ্যে পড়ে গেল অ্যান্ড বিগ্যান টু সুইম। এবং তারপরে আবার কি হলো? তারপরে আবার সাঁতার কাটতে লাগলো। দ্য বস টুক আপ এ পেন। এটা দেখে বস একটা পেন তুলে নিল। পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক। তারপরে সেই মাছিটাকে ইঙ্ক থেকে তুলে নিল অ্যান্ড শুক ইট অনটু আ পিস অফ ব্লটিং পেপার। এবং সেটাকে একটা ব্লটিং পেপারের ওপরে ঝেড়ে দিল। তার মানে একটা পেন নিয়ে সেই যে পুরো ঘটনাটা ঘটছিল সেটাতে ইন্টারভিন করলো, মানে বাধা দিল। মানে বস হয়তো নিজেকে একজন গড লাইক ফিগার ভাবছে যে এই ফ্লাইটার জন্য আমি এখন একটা ভগবানের সমতুল্য। কারণ আমি যদি চাই তাহলেই এই ফ্লাইটাকে জীবন দিতে পারি, আর না চাইলে এই ফ্লাইটা কিন্তু মারা যাবে। আর এই যে ব্লটিং পেপার, সেটা সিম্বলিজম কিসের? একটা রেস্কিউ প্ল্যাটফর্ম। তাহলে ইঙ্ক সেটা হচ্ছে সাফারিং। সেইখান থেকে এই পেনের মাধ্যমে তুলে নিয়ে এসে কোথায় রাখলো? ব্লটিং পেপারে, যেটা একটা রেস্কিউ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট উজড রাউন্ড ইট। ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ইট লে স্টিল, মানে এটা নরণচরণ করলো না। কার উপরে? সেই ব্লটিং পেপারটার উপরে। না, ব্লটিং পেপারটা বর্ণনা কেমনভাবে দিয়েছে দেখো। বলছে অন দি ডার্ক প্যাচ দ্যাট উজড রাউন্ড ইট, অ্যাজ ইফ একটা দগদগে ঘা যেরকম হয়। তাহলে সেখান থেকে আমরা ব্যাটলফিল্ড এবং ব্যাটলফিল্ডের সঙ্গে জড়িত যে সমস্ত উন্ডস, সেই উন্ডসগুলোর কথাও কিন্তু মনে করতে পারি। যাই হোক, তো সেই ব্লটিং পেপারের উপরে যেটা ঝেড়ে দিয়েছিল, সেই ব্লটিং পেপারের উপরে চারিদিকে এরকম একটা দগদগে ঘায়ের মতো সৃষ্টি হয়েছে এবং সেইখানে সেই মাছিটা স্থির হয়ে পড়ে আছে। তাহলে এখান থেকে ক্যাথরিন ম্যানসফিল্ড একটা সাসপেন্স তৈরি করছে রিডারের মনের মধ্যে, যে এখন আমাদের মনে একটা প্রশ্ন আসছে, তাহলে ফ্লাইটা বেঁচে আছে নাকি মারা গেল। বাট দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড। কিন্তু তারপরে দেখা গেল যে তার সামনের পাগুলো সেগুলো একটু একটু করে ওয়েভ করছে বা নড়ছে। টুক হোল্ড, তারপরে সেই পাগুলো সেই ব্লটিং পেপারের উপরে ভালো করে শক্তভাবে রাখলো অ্যান্ড পুলিং ইটস স্মল সডন বডি আপ। এবং তারপরে দেখা গেল সে তার ছোট্ট এবং সডন মানে ভেজা ভেজা শরীরটাকে টেনে তোলার চেষ্টা করছে। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইংস। এবং তারপরে সে সেই তার পক্ষে যেটা খুব কঠিন কাজ, সেটা কি? সেটা হচ্ছে তার উইংস থেকে সেই কালিগুলোকে ঝেড়ে ফেলা বা পরিষ্কার করা, সেইটা সে করতে শুরু করেছে। তাহলে দেন এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে একটা টার্নিং পয়েন্ট, যে ফ্লাইটা বেঁচে আছে। ওভার অ্যান্ড আন্ডার ওয়েন্ট এ লেগ অ্যালং আ উইং। ওভার অ্যান্ড আন্ডার মানে এইরকম একটা মোশন সৃষ্টি করে সেই ফ্লাইটি তার নিজের উইংসের মধ্যে বা শরীরের মধ্যে যে কালি আছে সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করছিল। ওয়েন্ট আ লেগ অ্যালং এ উইং মানে একবার পাটাকে সে ঝাড়ছিল আর তারপরে উইংটাকে ঝাড়ছিল। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য সাইথ। সাইথ মানে কাস্তে, স্টোন মানে এখানে বোঝাচ্ছে যে পাথরগুলো দিয়ে কাস্তে ধার করা। তার মানে বোঝাচ্ছে যেভাবে একটা পাথরের উপরে নিচে ঘষে একটা কাস্তে তার পুরনো হারিয়ে যাওয়া শার্পনেসকে আবার ফিরে পায়, ঠিক সেই রকমভাবে এই ফ্লাইটা এইরকম একটা মোশন করে তার পুরনো যে লস্ট কন্ট্রোল, যে সে নোংরা হয়ে গেছে, সে এখন দুর্বল হয়ে গেছে, সে একটা বিপদের মধ্যে পড়েছে, সে আবার পুরনো নর্মালসি মানে তার পুরনো জীবনে ফিরে যেতে চেষ্টা করছে। দেন দের ওয়াজ এ পজ, তারপরে এক মুহূর্তের একটা পজ হলো। ওয়াইল দ্য ফ্লাই সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইটস টোজ,
নাও ফ্লাইটাকে দেখে মনে হচ্ছিল সে টিপ অফ ইটস টোজ, তার পাগুলোর উপর ভর করে কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। তারপর ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং অ্যান্ড দেন দি আদার, তারপরে প্রথমে একটা পাখা আর তারপরে আরেকটা পাখাকে এক্সপ্যান্ড করে দেখছে যে সে পারছে কিনা। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, এবং তারপরে সে দেখলো যে হ্যাঁ সে সেটা করতে সক্ষম হয়েছে। অ্যান্ড সিটিং ডাউন, তারপরে সেটা যখন দেখলো যে হ্যাঁ সেটা সে করতে সক্ষম হচ্ছে, তারপরে সে বসে পড়লো। ইট বিগ্যান লাইক এ মাইনিউট ক্যাট, মাইনিউট মানে ছোট্ট ক্ষুদ্র, একটা বিড়ালরা যেরকম করে নিজেদেরকে চেটে চেটে পরিষ্কার করে নেয়, টু ক্লিন ইটস ফেস, সে তার মুখটাকে আবার পরিষ্কার করতে শুরু করলো। তার মানে সে এখন বুঝে গেছে যে তার এখন আর বিপদ নেই, সেই জন্য সে এখন নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার নর্মাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। Now one can imagine that the little front leg rubbed against each other lightly, joyfully. Now এটা থেকে রিডারের দিকে আবার আলোকপাত করছেন ক্যাথরিন ম্যান্সফিল্ড, যে এটা পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে সে এই যে বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছে তার জন্য সে ভীষণ আনন্দিত, সে ভীষণ ডিলাইটেড। সেই জন্য সেই আনন্দ প্রকাশ করার জন্য সে তার সামনের ছোট্ট ছোট্ট দুটো যে পা আছে সেগুলোকে একটা আরেকটার আগেনস্টে ঘষতে শুরু করলো। দি হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, কারণ এই ফ্লাইটার জন্য তার যে সে ভীষণ একটা বিপদে পড়েছিল সেই বিপদ থেকে সে বেরোতে সক্ষম হয়েছে সেটা সে বুঝতে পেরেছিল। ইট ওয়াজ রেডি ফর লাইফ অ্যাগেন, এবং সে আবার রেডি ফর লাইফ মানে সে আবার উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল এখন। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, তার মানে সেই মাছিটা নিজেকে পুনরুদ্ধার করে উড়তে যাবেই সেই সময় বসের মাথায় আর একটা বুদ্ধি এলো। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইন্টু দ্য ইঙ্ক, প্লাঞ্জ মানে ডুবিয়ে দেওয়া। সে সেই পেনের নিপটাকে আবার ওই ইঙ্কের মধ্যে ডুবিয়ে নিল। লিন্ড হিজ থিক রেস্ট মানে তার পুরু কবজিটা ব্লটিং পেপারের উপর রাখলো। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাইট ট্রাইড ইটস উইংস, এবং মাছিটা যখন ওই ডানা দুটো মেলে উড়তে যাবে ঠিক সেই সময় খুব ক্রুয়েলি, খুব নিষ্ঠুরতার সঙ্গে কেম আ গ্রেট হেভি ব্লট। গ্রেট হেভি তার মানে বোঝা যাচ্ছে যে এইবারে যে ফোঁটাটা বস দিল সেটা বেশ বড় এবং ফ্লাইটার জন্য এটা থেকে বেরিয়ে আসা বেশ কঠিন হবে, সেই জন্য বললো কেম আ গ্রেট হেভি ব্লট। আর এক ড্রপ ইঙ্ক সেই মাছিটার উপরে দিয়ে দিল। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, তার মানে এখন বস এই মাছিটার উপরে টর্মেন্ট করছে বা রিপিটেড ট্রমা দিচ্ছে এবং এই মাছিটার লিমিটটা টেস্ট করতে চাইছে যে এই মাছিটা কতক্ষণ পর্যন্ত এই আঘাত সহ্য করতে পারে, এবং সেটা সে সম্পূর্ণ ইমোশনালি ডিস্ট্যান্ট হয়ে মাছিটার প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে প্রায় খেলার ছলেই করছে। এবং এই করার তার প্রধান কারণ হচ্ছে সে ডিস্ট্র্যাক্টেড হতে চাইছে, কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সে তার পুত্রের শোকের জন্য কাঁদতে চাইছিল, কিন্তু সে যখন রিয়েলাইজ করলো যে সে এখন আর কাঁদতে পারছে না তখন ওই পুরো ব্যাপারটা তার ভীষণ অদ্ভুত লেগেছিল এবং সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে। এবং ঠিক এই সময়েই সেই মাছটা ইঙ্কপটে পড়েছিল এবং সেটা থেকে সে একটা ডিস্ট্র্যাকশন পেয়েছিল, মানে সে আংশিকভাবে তার পুত্রের শোক এবং তার সেটা ফিল করার অক্ষমতা এবং সেটা থেকে যে গিল্ট সেই ব্যাপারটাকে ভুলে থাকার জন্য এই মাছিটার প্রতি মনোনিবেশ করেছে। এবং এবার আরেক ড্রপ দিয়ে সে দেখতে চাইলো যে এবারে দেখি মাছিটা কি করে। হোয়াট ইনডিড, দ্য লিটল বেগার সিমড অ্যাবসোলুটলি কাউড, স্টান্ড অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ। হোয়াট ইনডিড, কী আবার হবে? দ্য লিটল বেগার এখানে বোঝা যাচ্ছে অ্যাফেকশনেটলি, মানে আদরের সঙ্গেই সে লিটল বেগার বলে এই মাছিটাকে সম্বোধন করলো এবং তারপরে বললো বেচারা মাছিটাকে দেখে মনে হচ্ছে সে প্রথমে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, স্তব্ধ হয়ে গেছিল এবং সে নড়নচড়ন করতে ভয় পাচ্ছিল বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, কারণ সে ভাবছিল যে পরের মুহূর্তে আমি জানি না কি হতে চলেছে, মানে সে স্তব্ধ হয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। বাট দেন অ্যাজ এফ পেইনফুলি, কিন্তু ঠিক তারপরেই লক্ষ্য করা গেল কিন্তু পেইনফুলি মানে খুব যন্ত্রণার সাথে, ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, দেখা গেলো সেই মাছিটা আবার নিজেকে টানতে টানতে সেই ব্লট বা সেই ড্রপ থেকে বের করে আনার চেষ্টা করছে। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, আবার সেই সামনের পাগুলো সে নাড়াতে লাগলো। কট হোল্ড, তারপরে জমির উপরে শক্ত করে রাখলো। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম কেন? কারণ আগের বার প্রচুর পরিশ্রম হয়েছে, তার জীবনী শক্তি আগের বারের মতো আর নেই এখন, সে এখন একটু ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য মোর স্লোলি দিস টাইম।
দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং। তারপরে সেই তার নিজেকে পরিষ্কার করা, তারপরে তার মাথাটাকে চেড়ে চেড়ে পরিষ্কার করা এবং আবার নিজেকে পুনরুদ্ধার করে উড়তে চেষ্টা করা, এই কাজটা প্রথম থেকে শুরু হলো। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল থট দ্য বস। তখন বসটা এটা দেখে ভাবলো যে এই লিটল ডেভিল মানে আবার তাকে বলা যেতে পারে আদর করেই লিটল ডেভিল হিসাবে ডাকছে। দেখো সেই নিজে টর্মেন্ট করছে, আবার সেই টর্মেন্টের আগেনস্টে সে যখন রুখে দাঁড়াচ্ছে মানে মাছিটা, সেটাকে সে আবার প্রশংসা করছে। তাহলে এখান থেকে বসের ইনার টার্মল মানে ওর মানসিক অবস্থাটা কীরকম সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। তারপরে সে বললো প্লাকি, প্লাকি মানে যে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী। বললো এই মাছিটা খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী, থট দ্য বস। অ্যান্ড হি ফেল্ট আ রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ। এবং এই মাছিটার সাহস দেখে মাছিটার প্রতি তার ভক্তি শ্রদ্ধা জন্মালো। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস। তারপরে সে নিজের মনে মনেই বলল যে এই মাছিটা যেভাবে এই রিপিটেড ট্রমাকে ট্যাকেল করছে, এইভাবেই যে কোনো ট্রমাকে ট্যাকেল করা উচিত। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট। বলছে এটাই হচ্ছে সঠিক উপায়। নেভার সে ডাই, কি বললো কি মরার আগে কখনো মরো না। ইট ওয়াজ অনলি এ কোয়েশ্চেন অফ, তারপরে কিছু একটা সে বলতে যাচ্ছিল, কিন্তু তার চিন্তা ভাবনাগুলো এত এলোমেলো হয়ে গেছে এখন, সে আর নিজের আয়ত্তে নেই, নিজের কন্ট্রোলে নেই। সেই জন্য সে একটা চিন্তা করতে করতে আরেকটাতে সুইচ করে গেল। সেই জন্য বলছে ইট ওয়াজ অনলি এ কোয়েশ্চেন অফ, তারপরে ডট ডট দিয়ে অন্য জিনিস বলছে। না এখানে ডট ডটে আমরা ফিল আপ করতে পারি, হয়তো সে বলছে ইট ওয়াজ অনলি এ কোয়েশ্চেন অফ টাইম, মানে যদি তুমি সময় দাও তাহলে যে কোনো অবস্থা থেকে বেরিয়ে আসতে পারো, বা উইল পাওয়ার হতে পারে, যদি তোমার ইচ্ছা শক্তি থেকে তাহলে যে কোনো জিনিস থেকে বেরিয়ে আসতে পারো। যাই হোক, ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে এটা সম্পূর্ণ করে দেননি। বাট দ্য ফ্লাই হ্যাড অ্যাগেন ফিনিশড দ্য লেবোরিয়াস টাস্ক। লেবোরিয়াস মানে ক্লান্তিকর, মানে দেখা গেল এই যে মাছিটা এইবারও খুব ক্লান্তিকর এবং এই পরিশ্রমী এই কাজটা করতে সক্ষম হয়েছে। মানে কি সে আবার নিজেকে ড্রপ অফ ইঙ্ক থেকে বের করতে সক্ষম হয়েছে, তারপরে উইংসগুলোকে পরিষ্কার করতে সক্ষম হয়েছে এবং সে নিজেকে পুনরুদ্ধার করে ওড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন। নাও এইখানে দেখো বোঝা যাচ্ছে যে বসটা পূর্ব পরিকল্পিতভাবে নিষ্ঠুরতাটা করছে, কারণ সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এরপরে আবার যখন সে নিজেকে এরকম পুনরুদ্ধার করবে মাছিটা, আবার আমি একটা ড্রপ দেবো। সেই জন্য বলছে যে যখন এরকম করে ফেলেছে মাছিটা এবং বসের কাছে সময় ছিল পেনটাকে জাস্ট আবার রিফিল করার, তারপরে সে আবার পেনটাকে রিফিল করলো। টু শেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে ন্যায্য এবং সৎ। এখানে আইরনিক্যালি বা বিদ্রুপাত্মকভাবে ইউজ করা হয়েছে যে সে খুব ন্যায্যভাবে, কিন্তু এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি অ্যাজ এ রিডার যে বস ফ্লাইটার প্রতি কোনো ন্যায্য কাজ করছেন না। অন দ্য নিউ ক্লিন বডি, যে নতুনভাবে সে আবার পরিষ্কার করে ফেলেছে নিজেকে। ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, সে আর এক ড্রপ ইঙ্ক ফেলে দিল। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম? তারপর আবার সে খেলার ছলে বলল দেখি এবার কি করে। আ পেইনফুল মুভমেন্ট অফ সাসপেন্স ফলোড। এক মুহূর্তের জন্য মনে হলো যে মাছিটা মারা গেছে, তার মানে এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড রিডারদের জন্য একটা সাসপেন্স তৈরি করছেন। বাট বিহোল্ড, কিন্তু তার সত্ত্বেও দেখা গেল বিহোল্ড মানে একটা বিবলিক্যাল শব্দ, যে এত প্রশংসা করছে বস এই মাছিটার, যে বিহোল্ড কথাটা ইউজ করছে। তারপর বলছে দ্য ফ্রন্ট লেগস ওয়ার অগেন ওয়েভিং। দেখলো কি আবার সামনের পাগুলো সে নাড়াতে শুরু করেছে। দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ। দেখো সেই অত্যাচার করছে, কিন্তু সেই যখন আবার দেখছে যে ফ্লাইটা মারা যায়নি, আবার চেষ্টা করছে, তাতে সে আবার রিলিফ বা আশ্বস্ত হচ্ছে। হি লিন্ড ওভার দ্য ফ্লাই অ্যান্ড সেড ইট টু ইট টেন্ডারলি। মানে সে ফ্লাইটার খুব কাছাকাছি গিয়ে খুব আদরের সঙ্গে মৃদুভাবে নম্রভাবে অ্যাজ এ লাইক এ ফাদার অর লাইক এ গড বলল, ইউ আর্টফুল লিটল। আর্টফুল মানে যে খুবই ধৈর্যশীল এবং যে খুবই সাহসী। লিটল এখানে বি দিয়ে বেগারও বলা যেতে পারে, বা অনেকে আদর করে বাস্টার্ডও বলতে পারে। ওখানে সে তার সাহসিকতার এবং তার রেজিলিয়েন্স মানে কি, যে ট্রমা আফটার ট্রমা মানে আঘাতের পর আঘাত সহ্য করে আবার উঠে দাঁড়াতে পারে, সেই ধরনের ব্যক্তিদের বলা হয় দে আর ভেরি রেজিলিয়েন্ট পারসন। তো এখানে বলছে যে এই মাছিটার মধ্যেও সেই রেজিলিয়েন্স আছে এবং সেটাও সেই জন্য সে মাছিটা প্রশংসা করছে। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়েন্ট নোশন অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস। তাহলে এইখানে এই বসের যে টুইস্টেড মানসিকতা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। দেখো সে নিজে টর্মেন্ট করছে, আবার তারপরে তার ব্রিলিয়েন্ট, এখানে ব্রিলিয়েন্ট কথাটাও কিন্তু একটা বিদ্রুপাত্মক শব্দ। মানে এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড বলছেন এরকম করতে করতে বসের আবার একটা চমৎকার আইডিয়া মাথায় এলো। সে কী করলো, সে আস্তে আস্তে ওই মাছিটার উপরেই নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে লাগলো, যাতে ওই ড্রাইং প্রসেসটা, মাছির ড্রাইং প্রসেসটা তাড়াতাড়ি হয়।
অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক। অল দ্য সেম মানে এত কিছু করার পরেও বা যাই হোক না কেন, সামথিং টিমিড মানে এইবারে দেখা গেল খুবই দুর্বল এবং খুবই টিমিড, মানে মানে মনে হচ্ছে যে খুবই ক্ষীণ অ্যাবাউট ইটস এফর্টস না, মানে সে এখন ওই যে নিজেকে বের করার চেষ্টা করছে সে কালির ব্লডটা থেকে, কিন্তু এখন মনে হচ্ছিল সে খুব ক্ষীণভাবে সেটা করছে। এতবার সে চেষ্টা করার পরে, এতগুলো ট্রমা পাওয়ার পরে তার লিমিট প্রায় শেষ হয়ে গেছে এবং তার জীবনী শক্তি আর অবশিষ্ট নেই। সেটাই কিন্তু এই এফর্টটা থেকে বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট। বস দেখো কি ডিসাইড করলো, দেখলো যে যখন এই ফ্লাইটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে এবং সে নিশ্চিত যে এর পরের একটা ড্রপ এর উপরে দিলেই সে কিন্তু মারা যাবে, তা সত্ত্বেও বস এটা ডিসাইড করলো কি এইবারে আর একটা ড্রপ দেবো অ্যান্ড দিস শুড বি লাস্ট, এটাই হবে শেষ। যাই হোক সেটা বলে অ্যাজ হি ডিপড দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্ক পট, দেখো এখান থেকে অ্যাজ হি ডিপড দ্য পেন, এবং তার মানে বোঝা যাচ্ছে সে ইন্টেনশনালি চাইছে যে ফ্লাইটা মারা যায়, সেই জন্য ফাইনাল বারের মতো যাতে সে আর এই ড্রপ থেকে সে আর উঠে আসতে না পারে, সেই জন্য ডিপ ইনটু দ্য ইঙ্কপট, মানে এইবারে পেনটা যে পেনের নিপটা যে ডুবালো সেটা অনেকটা সেই ইঙ্কপটের মধ্যে ডুবিয়ে দিল, মানে এর পরে যে ড্রপটা দিচ্ছে সেটা মারাত্মক হতে চলেছে এবং সে এটা মেক শিওর করে নিচ্ছে যে এটা যেন এই ফ্লাইটার জন্য ফেটাল বা মারাত্মক হয়। ইট ওয়াজ দ্য লাস্ট ব্লড ফেল on the soaked blotting paper. It was the last blot fell on the soaked blotting paper. ওই লাস্ট ব্লট মানে লাস্ট ড্রপটা ওই ব্লটিং পেপারের উপরে পড়লো, অ্যান্ড দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট অ্যান্ড ডিড নট স্টার। কিন্তু এইবারে দেখা গেল ড্র্যাগলড মানে টেনে নিয়ে যাওয়া, মানে সে নিজেকে টানছিল এতক্ষণ, সে দেখা গেল পড়ে আছে, অ্যান্ড ডিড নট স্টার, এবং তার মধ্যে প্রাণের কোনো স্পন্দনা দেখা গেল না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক টু দ্য বডি, পিছনে যে পা সেগুলো আর নড়ছিল না, সেগুলো শরীরের সঙ্গে চিটে ছিল। অ্যান্ড দ্য ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, আর সামনের যে পা সেগুলোকে দেখাই যাচ্ছিল না। কামান সেড দ্য বস, লুক শার্প। বসটা সেই মাছিটার উদ্দেশ্যে বলছিল কামান লুক শার্প, মানে তাড়াতাড়ি করো, হারি আপ। অ্যান্ড হি স্টিরড ইট উইথ হিজ পেন, তারপরে সেই পেন দিয়ে সেই মাছিটাকে একবার নাড়িয়ে দিল। ইন ভেইন, কিন্তু তাতে কোনো লাভ হলো না, তার মানে দেখা গেল আসলে মাছিটা মারা গেছে। নাথিং হ্যাপেন, কিছুই হলো না, অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, এবং কোনো কিছু হওয়ার আশাও ছিল না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, ফ্লাইটা মারা গিয়েছে। দ্য বস লিফটেড দ্য কর্পস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ। বস কী করলো, সেই মৃতদেহটা মানে মাছির মৃতদেহটা তার পেপার নাইফের আগাটা দিয়ে তুলে নিল, ফ্লাং ইট ইন্টু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, এবং সেটাকে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুড়ে দিল। বাট সাচ আ গ্রাইন্ডিং ফিলিং অফ র্যাচেডনেস সিজড হিম, কিন্তু এটা করার পরে একটা খুব বিদীর্ণ করে দিয়ে বা চূর্ণ করে দিয়ে একটা হীনমন্যতার ফিলিং তাকে পেয়ে বসলো। দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন, এবং এরকম একটা হীনমন্যতার যখন অনুভূতি তার মনে এলো সে সত্যিই ভয় পেয়ে গেল। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেস দ্য বেল ফর মেসি। দেখো এইটাই হচ্ছে তার কোপিং মেকানিজম। সে যখনই কোনো ইমোশনাল সিচুয়েশনকে কন্ট্রোল করতে না পারে, হি অলওয়েজ লুকস ফর দ্য ডিস্ট্র্যাকশন। প্রথম ডিস্ট্র্যাকশন আমরা দেখেছিলাম মিস্টার উডিফিল্ড, মিস্টার উডিফিল্ডের পরে দ্য ফ্লাই, আর এখন দেখো সে যখন এই হীনমন্যতার অনুভূতিটাকে সহ্য করতে পারছে না, হি স্টার্টেড ফরওয়ার্ড মানে সামনে ঝুঁকে প্রেস দ্য বেল ফর মেসি, মেসিকে ডাকলো। তারপর বললো ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, বললো কি আমায় কিছু ফ্রেশ ব্লটিং পেপার এনে দাও। হি সেড স্টার্নলি, এবং সে সেটা কঠোরভাবে, মানে সে আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে, সে আবার বস লাইক থরটেটিভ, এবং সে একজন ডমিনেন্ট বস। সেই রকম পূর্বের অবস্থায় ফিরে যেয়ে সে কঠোরভাবে বলল আমাকে কিছু ফ্রেশ ব্লটিং পেপার এনে দাও। তার মানে বোঝা যাচ্ছে ফ্রেশ ব্লটিং পেপার দিয়ে সে পূর্বের যে স্মৃতি সেই স্মৃতিটাকে মুছে ফেলতে চাইছে, এবং সেই জন্যই সে বললো কি এই পুরনো ব্লটিং পেপারগুলোকে নিয়ে যাও, নূতন ব্লটিং পেপার এনে দাও। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, লুক শার্প অ্যাবাউট ইট মানে তাড়াতাড়ি করো। অ্যান্ড ওয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, ওল্ড ডগ মানে সেই মেসির কথা বলা হচ্ছে, হতে পারে তাকে ছোট করে বা তাকে অ্যাফেকশনেটলি আদর করেই বলা হচ্ছে, যে বয়স্ক লোক তো, এবং তার মধ্যেও বেশি প্রাণশক্তি নেই, সে বেশি জোরে হাঁটাচলা করতে পারে না, সেই জন্য সেই যখন আস্তে আস্তে চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর। নাও এটা হচ্ছে শকিং একটা লাইন। এখান থেকেই এর আগে ফ্লাইয়ের প্রতি সে যে ব্যবহার করলো সেটা কেন করেছিল সেটার একটা জাস্টিফিকেশন পাবো। এই কথাটা মেসিকে বলে হি ফেল ওয়ান্ডারিং, তারপরে সে অবাক হয়ে ভাবতে লাগছিল
হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, যে এই ফ্লাইয়ের ঘটনাটার আগে সে কিছু একটা ব্যাপারে ভাবছিল, কিন্তু কী ব্যাপারে ভাবছিল। তাহলে অ্যাজ এ রিডার কিন্তু এটা একটা হার্ট ব্রেকিং ব্যাপার আমাদের জন্য। আমরা সবাই জানি যে সে তার পুত্রের কবরের কথা বা তার পুত্রের মারা যাওয়ার কথা এবং তার রিলেটেড গ্রিফ, সেই কথা ভাবছিল। এবং সে এখন এত ইমোশনালি ডিট্যাচড হয়ে গেছে বা অসার বা নাম হয়ে গেছে যে ইনফ্যাক্ট সে এখন মনে করতেই পারছে না সে তার নিজের ছেলের মৃত্যুর ব্যাপারে ভাবছিল। হোয়াট ওয়াজ ইট ওয়াজ, তারপরে সে ভাবার চেষ্টা করছে। হি টুক আউট হিজ হ্যাঙ্কারচিফ, এবং এটা আমরা আগেও দেখেছিলাম যে সে যখনই অস্বস্তি বোধ করে বা মেন্টাল ট্রমা হয় তখন সে হ্যাঙ্কারচিফটা বের করে। এটা হচ্ছে একটা তার বডি ল্যাঙ্গুয়েজের সাইন। অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, তারপরে তার কলারের ইনসাইডটা ভেতরের দিকটা মুছতে লাগলো। এখান থেকে বোঝা যাচ্ছে সে কিছু একটা ব্যাপারে ভাবার চেষ্টা করছে কিন্তু পারছে। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার। তার মানে তার সেই ইমোশনকে সে অবদমিত করে রাখতে রাখতে এবং এই প্রতিদিনের হ্যাবিটের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে রাখতে সে এখন তার নিজের যে গ্রিফ সেটার ব্যাপারে মনে করতেই পারছে না। এবং ইনফ্যাক্ট সেটা আমরা আগেও দেখেছিলাম যে হি ওয়ান্টস টু গ্রিভ, সে শোক বা যন্ত্রণার প্রকাশ করতে চায় এবং সেটা তার ইচ্ছাও আছে, হি ইন্টেন্ডস টু, সেটা আমরা আগেই দেখেছিলাম, কিন্তু সে পারছে না, বাট হি কান্ট। নিজের ছেলের মেমোরি, এবং যেটা এক সময় খুবই শার্প ছিল এবং যেটা খুবই তাকে যন্ত্রণা দিত, শুধু মাই সান বললে সে হাউ হাউ করে কাঁদত, ছেলের যে মেমোরি সেটা আস্তে আস্তে তার কাছ থেকে স্লিপ মানে ফেড হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবং যত সময় বাড়তে থাকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই গ্রিফগুলো ভোঁতা হয়ে যায়, এবং সেই ভোঁতা হয়ে যাওয়া গ্রিফকে আমরা পরে যদি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টাও করি, যেটা বস করেছিল, তা সত্ত্বেও কিন্তু সেটা করা সম্ভব হয় না। ক্যাথরিন ম্যানসফিল্ড ওই বসের থ্রুতে আমাদেরকে বলছেন যে আমাদের যদি কোনো গ্রিফ থাকে, সেই গ্রিফ কিন্তু কোনো দিন হিল হয় না, ঠিক হয় না, কিন্তু আমরা সেই গ্রিফ থেকে মুভ অন করে যাই, সেই গ্রিফটাকে সিম্পলি ভুলে যাই। এবং এটাই হচ্ছে এই পুরো স্টোরি দ্য ফ্লাইয়ের সব থেকে স্যাডেস্ট আউটকাম, যে গ্রিফ যত বড়ই হোক না কেন সময়ের সাথে সাথে সেই গ্রিফটা ভোঁতা হয়ে যায়।